বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। স্যার, যেটা সচিবালয় নিয়ে বলছিলেন। হ্যাঁ, স্যার, সচিবালয়ের ব্যাপারটি কিন্তু আমরা যদি অন্যান্য আঞ্চলিক সংগঠনগুলো দেখি, সেখানে সচিবালয়ের একটা ক্যাটালিস্ট ভূমিকা থাকে এবং খুবই কার্যকর ভূমিকা থাকে। সার্কের ক্ষেত্রে অনেকেই দুঃখ করে বলেন যে সার্ক সচিবালয় অনেকটা পোস্ট অফিসের মতো। এখন সার্ক সচিবালয়ের মূল ব্যক্তি হচ্ছে সার্ক সেক্রেটারি জেনারেল, এবং এই সেক্রেটারি জেনারেলের যে তার যে অথরিটি বা তার যে পাওয়ার, সেটা যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে যে পৃথিবীতে বোধহয় সবচেয়ে কম এবং সবচেয়ে দুর্বল একজন সেক্রেটারি জেনারেল। আমি নিজে 2012 সালে নেপালে একটি সার্ক সংক্রান্ত আলোচনায় গিয়েছিলাম। সেখানে আমার পাশেই ছিলেন আপনার তখনকার সার্কের মহাসচিব আহমেদ সেলিম, মানে মালদ্বীপের। তো উনি কিন্তু মানে প্রাইভেটলি আমরা যখন আলোচনা করছিলাম, উনি বলছিল যে দেখেন এই মানে সার্ক সচিবালয়ের যে অবস্থা, তাতে উনি নিজে খুবই হতাশ ছিলেন এবং নিশ্চয়ই এখনও হতাশ। তো এই সচিবালয়টিকে আপনার শক্তিশালী না করলে, এবং তার জন্য আপনার যেমন মহাসচিবকে আরও বেশি শক্তিশালী করা, এবং ওখানে যারা বিভিন্ন স্ট্যাটাস হাই করা দরকার, এবং সেখানে বিভিন্ন রাষ্ট্র থেকে যারা ডিরেক্টররা যায় তাদের যে দায়িত্ব, সেখানেও দেখা যাচ্ছে যে এক ধরনের শিথিলতা বা স্থবিরতা আছে। এই জায়গায় সচিবালয়টাকে একটা প্রাণকেন্দ্র করা দরকার, যে সার্ককে কার্যকর করার ক্ষেত্রে সামিটের সিদ্ধান্ত হবে, এবং সিদ্ধান্ত হয়েছে। যেমন আজকে দেখেন, আমি হয়তোবা এই 3টি সিদ্ধান্ত হয়নি বলে আমরা একটু হতাশা প্রকাশ করছি। আপনি দেখেন সার্কের এই গত 29 বছরে বড় বড় সিদ্ধান্তগুলোর মধ্যে আমি যদি কয়েকটা দেখি, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল সাফটা প্রতিষ্ঠা করা। তারপরে আপনার সার্ক ফুড ব্যাংক আছে, সার্ক সিড ব্যাংক আছে, সার্ক ডেভেলপমেন্ট ফান্ড আছে, সার্কের আপনার টেরোরিজম কনভেনশন আছে, ইনফরমেশন সেন্টার আছে, মানে আঞ্চলিক অনেকগুলো সেন্টার আছে। এবং টেরোরিজম নিয়ে সার্ক যে ধরনের কনভেনশন সাইন করেছে অনেক আগে, আজকে আমরা দেখছি যে একটা কমন একটা এনিমি হচ্ছে টেরোরিজম এই অঞ্চলের। ফলে সার্কের কিন্তু অনেক যুগান্তকারী সিদ্ধান্ত ছিল, কিন্তু এরপরেও কিন্তু সার্ককে আমরা ভিজিবল দেখছি না আমাদের জীবনে বা দক্ষিণ এশিয়াতে ওইভাবে। এটার আসলে পেছনে বড় কারণ, যেটা আমি প্রথমেই বলছি, যে এটিকে এখনো এত বেশি আন্তঃরাষ্ট্রীয় এবং এত বেশি সরকারিকরণ করে রাখা হয়েছে, যে কারণে মানুষ কিন্তু এই যে সেন্টারগুলোর কথা বলছে, আঞ্চলিক সেন্টার যেগুলো বিভিন্ন দেশে আছে, এইগুলো সম্পর্কে মানুষ কতটুকু জানে। কারণ এই সাধারণ মানুষের যে একটা অংশগ্রহণ, একটা হচ্ছে সাধারণ মানুষকে আপনার এই বিষয়গুলোকে অবহিত করা, তাদেরকে ইনভলভ করা। আবার আপনার আসিয়ান বা ইইউতে আপনার এই সিভিল সোসাইটির যে একটা অংশগ্রহণ থাকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়, প্রথমে তাদের ছিল না। 1953-54 সালে ইইউর যে শুরুর দিকে এই ধরনের সুযোগ ছিল না, বা আসিয়ানের 67-68 সালে সেই সুযোগটি ছিল না, কিন্তু পরবর্তীতে তারা কিন্তু কোঅপ করেছে। এই সিভিল সোসাইটি বা বিভিন্ন সোশ্যাল ফোর্সেস বা ইকোনমিক ফোর্সেস তাদেরকে কিন্তু একটা জায়গা দিয়েছে। কিন্তু সার্ক দেখেন আপনি, কতগুলো মানে অ্যাসোসিয়েশন আছে, যে আপনার ধরেন লয়ার্স অ্যাসোসিয়েশন বা চেম্বার অফ কমার্স, এগুলো খুবই সিরিমোনিয়াল। সত্যিকার অর্থে যারা এই আঞ্চলিক পর্যায়ে কাজ করছে আপনার এই নন স্টেট লেভেলে, আপনি দেখবেন যে হয়তো এবার ওই সামিটটি হয় নাই, পিপল সামিট, বাট পিপল সামিট না হলেও আপনি দেখবেন আমরা প্রতি বছরই কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান এই সার্কের ভেতরে পিপল টু পিপল কন্ট্যাক্টে কন্ট্রিবিউট করছে, নলেজ কন্ট্রিবিউট করছে। তাদের কিন্তু এই সার্ক প্রক্রিয়ার মধ্যে আপনার তাদের কোনো রোল নাই, তাদেরকে ইনভলভ করা খুবই জরুরি। স্যার, আমরা বুলবুল ভাইয়ের কাছ থেকে আরেকটু জানতে চাইবো যে এই যে স্যার যেটা বলছিলেন যে বিকল্পভাবে, অর্থাৎ মানুষকে সম্পৃক্ত করা। আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীও এটি বলেছেন যে মানুষকে সম্পৃক্ত করা। মানুষকে সম্পৃক্ত করার প্রক্রিয়া কি হওয়া দরকার, এবং এটা কোথা থেকে শুরু হলে পরে আগামীতে সার্ক একটা কার্যকরী ভূমিকা পালন করতে পারবে? এটা প্রফেসর দেলোয়ার বলেছেন যে একটা সার্ক চেম্বার আছে, তো সার্ক চেম্বারের তো একটা মানে প্রেজেন্স আমরা সার্ক সামিটের সময় দেখতে পারি, যে সার্ক ব্যবসায়ীরা এই গত 1 বছরে বা 3 বছরে কি করেছে। সার্ক প্রকৌশলীদের সংগঠন আছে। যেটি ডক্টর দেলোয়ার বললেন, বাস্তবতা হচ্ছে যে এটা একটা মানে রিজিওনাল অর্গানাইজেশনে রূপান্তরিত হয়েছে। এটা যে সার্কের যে স্পিরিটটাকে ধারণ করে একটা সংগঠন তৈরি হওয়ার কথা, সেটা হচ্ছে না। আরেকটা, এটা খুবই সত্যি কথা যে সবসময় যে শুধুমাত্র সামিট লেভেলে সিদ্ধান্ত হতে হবে তা না। আপনার সার্ক ইনফরমেশন সেন্টার আছে, এগ্রিকালচার ইনফরমেশন সেন্টার আছে। আপনি পাকিস্তানের একটা বেস্ট প্র্যাকটিসেস তো আমরা বাংলাদেশে রেপ্লিকা করতে পারি, বাংলাদেশে এটা অনুসরণ করতে পারি। বাংলাদেশের একটা ভালো প্রাকৃতিক দুর্যোগ আমরা কিভাবে মোকাবেলা করি, পাকিস্তানে নতুন করে বন্যা দেখা দিচ্ছে, তারাও তো আমাদের ক্ষেত্রে অভিজ্ঞতা। তো এই ফাংশনাল জায়গাগুলি তো হচ্ছে তো মানে শুধুমাত্র প্রস্তাব নেওয়া না,
এই প্রস্তাবগুলি কার্যকর করা এবং কার্যকর করার ক্ষেত্রে বড় মাপে কতগুলি সিদ্ধান্ত আছে। যেমন আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বহু আগে একটা প্রস্তাব ছিল যে আমরা মানে টু কমব্যাট দ্য টেরোরিজম, রিজিওনাল টেরোরিজমকে কমব্যাট করার জন্য আমরা রিজিওনাল টাস্ক ফোর্স পারতি কিনা, এইটাও টাস্ক ফোর্স করতে পারি কিনা। আমি ভারতের অন্তত 3জন হাই কমিশনার বাংলাদেশে সফরে এসেছিলেন, তাদেরকে আমি জিজ্ঞেস করেছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই যে প্রস্তাবটা এটা সম্ভব কিনা। তারা হেসে দিয়ে বলে যে এটা কথা হিসেবে খুব ভালো, কিন্তু যখন ভারত জানে যে টেররিস্ট কারা মুম্বাই অ্যাটাক করলো এবং সেটার জন্য আবার তাদের সঙ্গেই এই টাস্ক ফোর্সটা ডেভেলপ করা, ওই যে অবিশ্বাসের জায়গাটা, এটা খুব মুশকিল। জি। তো কাজেই বুলবুল ভাই, আমারও মনে হয় যে আমরা যেটা বুঝলাম যে অবিশ্বাসের জায়গাগুলি থেকে দূর করে নিয়ে আসা এবং স্যারকে যদি আমরা সত্যিকার অর্থেই কার্যকর করতে চাই তাহলে আমি খালি একটা শব্দ দিয়ে শেষ করি যে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং কিন্তু স্যারকে এই পর্যায়ে থেকে আরেক স্টেপ উন্নীত করার চেষ্টা, তিনি বলেছিলেন যে এই অঞ্চলে একটা অর্থনৈতিক ইউনিয়ন করা যায় কিনা, সেম কারেন্সি নিয়ে আমরা করতে পারি কিনা। কাজে স্বপ্নের জায়গাটা কিন্তু অনেক বড়। জি। অধ্যাপক দেলোয়ার এবং মঞ্জুর হাসান, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।